ওয়েলকাম টু দ্য ম্যাথমেনিয়া। 13 জুলাই কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। আজকের ইম্পর্টেন্ট টপিকগুলো হলো পোল্যান্ডের ইলেকশন, নতুন একটি ধূমকেতু আবিষ্কার হয়েছে যেটি পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে যাবে, বন্যাতেও ক্ষতি হবে না এমন ধানের চাষ ইন্ডিয়াতে শুরু হলো, ইন্ডিয়ান আর্মি অনেকগুলি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি কেনার কথা ঘোষণা করলো, ইত্যাদি ইত্যাদি। আমার সম্পর্কে বলি, আমার নাম উৎপল মিত্র। আমি এমএসসি করেছি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। এর আগে আমি স্কুল টিচার ছিলাম, এখন ডব্লিউবিসিএস গ্রুপেতে আছি, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। পোল্যান্ড ইলেকশন, বেশিরভাগ দেশে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য ইলেকশন ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু পোল্যান্ড হচ্ছে সেই কয়েকটা দেশের মধ্যে পড়ে যারা এর মধ্যেও ইলেকশন কন্ডাক্ট করিয়েছে, যেমন সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, পোল্যান্ড, এরা সবাই ইলেকশন কন্ডাক্ট করিয়েছে। এবার পোল্যান্ড ইলেকশন সম্পর্কে আমাদের শুধু এইটুকুই জানতে হবে, পোল্যান্ডের ইলেকশনের ফলে ওদের যে আগের প্রেসিডেন্ট ছিল উনি নির্বাচিত হয়ে এসেছেন, ওনার নাম হচ্ছে আন্দ্রে দুদা। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। দ্য রিসেন্টলি ডিসকভার্ড কমেট C2020 F3 হুইচ উইল মেক ইটস ক্লোজেস্ট অ্যাপ্রোচ টু দ্য আর্থ অ্যাট এ ডিস্টেন্স অফ 103 মিলিয়ন কিলোমিটার্স হোয়াইল ক্রসিং আর্থস আউটসাইড অরবিট অন 22 জুলাই 2020 ইজ অলসো নোন এজ। কোশ্চেনটা অনেকটা বড়, আমি ছোটো করে ভেঙে ভেঙে বলি জিনিসটা কি। যে নতুন একটা কমেট ডিসকভার হয়েছে, কমেট মানে ধূমকেতু, যেটার নাম হচ্ছে C2020 F3, যেটা কি করবে 22 জুলাই পৃথিবীর আউটার সারফেসের কাছ দিয়ে যাবে। কতটা কাছ দিয়ে? 103 মিলিয়ন কিলোমিটার, মানে অনেকটাই দূর দিয়ে যাবে, ঠিক আছে। সেটা অলসো নোন এজ, মানে সেটা কী নামে পরিচিত? 2020 আর F3 এর তো সাইন্টিফিক নাম হয়ে গেল, এটা কমন নাম, মানে এটার কি অন্য কী নামে পরিচিত, এটা এখানে কোশ্চেন। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কোশ্চেনটার আনসার হচ্ছে নিও ওয়াইজ। হ্যাঁ, এই কমেন্টটা নিও ওয়াইজ, যেটা কিনা 22 জুলাই পৃথিবীর কাছ দিয়ে যাবে, যেটার সায়েন্টিফিক নাম হচ্ছে C2020 F3 নিও ওয়াইজ। হ্যাঁ, এখানে অপশানগুলোর মধ্যে আরেকটা অপশান ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যালিস কমেট বা হ্যালির ধূমকেতু। হ্যালিস কমেট বা হ্যালির ধূমকেতু এখানে ইম্পর্টেন্ট কেন? এটা 75 বছর পর পর পৃথিবীর কাছ দিয়ে যায়। আচ্ছা, ধূমকেতু সম্পর্কে যখন আমরা পড়ছি, এখানে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে যায়। এই কমেট বা ধূমকেতুগুলো আসে কোথা থেকে? আমাদের সৌরমণ্ডলে বা সোলার সিস্টেমের ধূমকেতু আর কমেটগুলো আসে হচ্ছে কুইপার বেল্ট থেকে। কুইপার বেল্টটা কোথায়? যে এই হচ্ছে আমাদের সূর্য, এই সূর্য থেকে গ্রহগুলো ছাড়িয়ে, এই সব গ্রহগুলো রয়েছে, গ্রহগুলো ছাড়িয়ে একদম শেষে দেখো সৌরমণ্ডলের একদম আউটার স্পেসে এই যে দেখতে পাচ্ছ গুড়ি 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 গুড়ি, এইটা একটা লেয়ার চলছে, এইটা হচ্ছে সেই কুইপার বেল্ট। কমেটগুলো এইখানে আছে, একদম সোলার সিস্টেমের আউটার স্পেসে বা আউটার লেয়ারে, আউটার মোস্ট পার্টে। সোলার সিস্টেমের বা সৌরমণ্ডলের একদম বাইরের দিকে আছে কুইপার বেল্ট, যেখানে কমেটগুলো আছে, সেইখান থেকেই কিছু কিছু কমেট মাঝে মাঝে সূর্যের দিকে বা পৃথিবীর কাছে চলে আসে। তার মধ্যে একটা হচ্ছে যেটা আমরা এখানে পড়লাম, কি নাম? নিও ওয়াইজ। ওকে, আরেকটা জিনিস এখানে জানা দরকার, সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট। অ্যাস্ট্রয়েড বেল্টটা কি? মাঝে মাঝে দেখো যে আমরা তারা খসা দেখেছি, তারা খসা বা শুটিং স্টার, যেগুলো রাতের বেলায় যে আলোর মতো ঝলকায় বা তারার মতো খসে পড়ে, সেই তারা খসাগুলো বেসিক্যালি অ্যাস্টেরয়েড। হ্যাঁ, অ্যাস্টেরয়েড মানে হচ্ছে কিছু মহাজাগতিক বস্তু, ছোট ছোট মহাজাগতিক বস্তু বলতে পারো, যেগুলো পৃথিবীতে ঢোকার সময় বেশিরভাগই অ্যাস্টেরয়েডগুলো বেশিরভাগই ছোট ছোট হয় সাইজে, পৃথিবীতে ঢোকার সময় বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা খেয়ে আগুনে জ্বলে বেসিক্যালি পুড়ে ছাই হয়ে যায়, যার জন্য আলো দেখায়, ঠিক আছে। এই অ্যাস্টেরয়েডগুলো কোথা থেকে আসে? যেমন কমেটগুলো আসে কুইপার বেল্ট থেকে, সেরকম অ্যাস্টেরয়েডগুলো আসে অ্যাস্টেরয়েড বেল্ট থেকে। এবার অ্যাস্টেরয়েড বেল্টটা কোথায়? এই যে দেখো, এই হচ্ছে মার্স বা মঙ্গল, এই হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, এই দুটোর মাঝে ঘুরি 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 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েডগুলো আসে অ্যাস্টেরয়েড বেল্ট থেকে, আর কমেটগুলো আসে বা ধূমকেতুগুলো আসে কুইপার বেল্ট থেকে। এখানে আরেকটু জিনিস বলে রাখি, যে আমরা সবসময় পড়ে এসেছি, জেনে এসেছি যে শনির বলয় হয়, শনির বলয় বা স্যাটার্নের রিং হয়, রিং অফ স্যাটার্ন, খুব শুনে এসেছি। কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা একটু অন্যরকম। কীরকম? যে এই যে আমাদের সৌরজগতের প্রথম চারটে গ্রহ মার্কারি, ভেনাস, আর্থ আর মার্স, এইগুলো বাদ দিয়ে পরের যে চারটে গ্রহ আছে, কি? জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, অ্যাকচুয়ালি চারটে গ্রহেরই বলয় আছে, এই চারটেরই বলয় আছে। ছবিটা যদি দেখতে পারো ভালো করে দেখবে, চারটেরই বলয় আছে, মানে রিং সবারই আছে। পরের যে চারটে গ্রহ, এগুলো সবই গ্যাস দিয়ে তৈরি। প্রথম চারটে গ্রহ হচ্ছে সলিড বা পাথরে বলতে পারো, টেরিস্ট্রিয়াল প্ল্যানেট, আর পরেরগুলো হচ্ছে গ্যাসিয়াস প্ল্যানেট, পরের চারটে। এই যে গ্যাসিয়াস প্ল্যানেটগুলো রয়েছে, সেইগুলো সবগুলোতেই বলয় আছে, সবারই রিং আছে,
কিন্তু স্যাটার্নের রিংটাকে ছবিতে বুঝতে পারছো দেখে অনেক বেশি উজ্জ্বল, প্রমিনেন্ট। ওই জন্য শনির বলয় হচ্ছে, কি বলবো এটাকে, বিখ্যাত। শনির বলয় বিখ্যাত, এরকম না শুধু যে শনিরই বলয় আছে, বলয় 4 জনের আছে, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, 4 জনের আছে, শনিরটা বিখ্যাত। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। রিসেন্টলি রকেট নেমড Kuaizhou 11 failed due to malfunction during the flight. Which country had launched that rocket? ওকে, এখানে জানতে চাইছে যে রিসেন্টলি Kuaizhou 11 বলে যে রকেটটা ফেল করেছে, মেল ফাংশনের জন্য ফেল হয়েছে, মানে মেল ফাংশন মানে টেকনিক্যাল গন্ডগোল ছিল, ঠিকঠাক কাজ করেনি, তার জন্য বেসিক্যালি লঞ্চটা ফেল হয়ে গেছে। সেটা কোন দেশের রকেট ছিল? এই Kuaizhou 11 কোন দেশের রকেট? তো Kuaizhou 11 হচ্ছে চায়নার রকেট। আনসারটা এখানে চায়না, Kuaizhou 11 চায়নার রকেট। কিন্তু এখানে আরও বেশি ইম্পর্টেন্ট জিনিস, এই Kuaizhou 11 চায়নার রকেটের থেকে বেশি ইম্পর্টেন্ট আরও কিছু জিনিস এখানে ডিসকাস করবো আমরা। কী কী সেগুলো? অপশন দেখো, ফার্স্ট অপশনে রাশিয়ার একটা নিজস্ব স্পেস এজেন্সি আছে, সেটার নাম কি? রসকসমস, এটা জানতে হবে, রসকসমস। ওকে, চায়নার একটা স্পেস এজেন্সি আছে, কি নাম সেটার? চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, চায়না স্পেস এজেন্সি। ফ্রান্সের একটা স্পেস এজেন্সি আছে, সেটার শর্ট ফর্ম হচ্ছে সিএনইএস, যার ফুল ফর্ম হচ্ছে দ্য ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজ। ইউএসের একটা স্পেস এজেন্সি আছে, সেটার কি নাম? নাসা, আমরা সবাই জানি সেটা হচ্ছে নাসা। ওকে, নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, এই Kuaizhou 11টা লো আর্থ অরবিটে দুখানা বেসিক্যালি স্যাটেলাইট পাঠাচ্ছিল, এই রকেটে করে দুখানা স্যাটেলাইট পাঠাচ্ছিল লো আর্থ অরবিট। এখানে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে লো আর্থ অরবিট, লো আর্থ অরবিট, LEO, লিও। লো আর্থ অরবিটকে সানসিঙ্ক্রোনাস অরবিটও বলা হয়। অ্যাকচুয়ালি যখন স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয় সেগুলো সাধারণত দুরকম অরবিটে লঞ্চ করা হয়, একটা হচ্ছে লিও বা লো আর্থ অরবিট অর সানসিঙ্ক্রোনাস অরবিট, আর একটা হচ্ছে জিইও বা জিও সিঙ্ক্রোনাস অরবিট অর জিও স্টেশনারি অরবিট। এই লিও বা লো আর্থ অরবিটটা নর্মালি 160 কিলোমিটার থেকে, এটা খুবই কাছে আমাদের আর্থের সারফেসের, 160 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার অবধি এর রেঞ্জ, লো আর্থ অরবিটটা। আর জিও সিঙ্ক্রোনাস অরবিট বা জিও স্টেশনারি অরবিটটা সাধারণত 36,000 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ সারফেস হয়। এখানে আমি তোমাদের জন্য চাইনিজ স্পেস মিশনগুলো কয়েকটা তুলে রেখেছি, চায়নার যে বিখ্যাত স্পেস মিশনগুলো হয়েছে বা হবে সেইগুলো এখানে মেনশন করে রেখেছি, যে কোনো পরীক্ষা যখন তখন আসতে পারে, এগুলো দেখে নাও। তিয়ানওয়েন 1 যেটা চায়নার মার্স মিশন, এখনও হয়নি, লঞ্চ করবে। লং মার্চ 5 রকেট, যেটা একটা মানে খুব বিখ্যাত রকেট চায়নার, যেটা দিয়ে বেসিক্যালি চায়না তাদের অ্যাস্ট্রোনটকে মুনে পাঠানোর কথা ভাবছে। আর একটা হচ্ছে তিয়ানগং। এই তিয়ানগংটা কি চায়না 2022-এ একটা স্পেস স্টেশন লঞ্চ করার কথা ভাবছে, সেটার নাম হবে, যে স্পেস স্টেশনটা লঞ্চ করবে সেটার নাম হবে তিয়ানগং, যেটা 22-এর মধ্যে বিল্ড করার কথা বলেছে। তিয়ানগং মানে হচ্ছে হেভেনলি প্লেস, তিয়ানগং মানে হেভেনলি প্লেস। এই কটা জিনিস চায়না সম্পর্কে একটু জেনে রাখবো। কোশ্চেন নাম্বার 3 স্টার্ট করছি। রিসেন্টলি দ্য ফার্মার্স অফ হুইচ স্টেট হ্যাভ কাল্টিভেটেড নিউ ফ্লাড রেজিস্ট্যান্ট পেডি ভ্যারাইটিস টু শিফট ফ্রম দ্য ট্রেডিশনাল ওয়ান? বর্তমানে রিসেন্টলি কোন রাজ্য তাদের পুরনো ধানের বীজ ছেড়ে নতুন ফ্লাড রেজিস্ট্যান্ট পেডি ভ্যারাইটিস, মানে হচ্ছে যে বন্যা প্রতিরোধী ধানের বীজ চাষ করতে শুরু করেছে? কোশ্চেনটা এখানে কোন রাজ্যটা এটা মানে এই বন্যা প্রতিরোধী ধানের বীজ চাষ করতে শুরু করেছে, এটা হচ্ছে এখানকার কোশ্চেন। বাই দ্য ওয়ে আনসারটা বলে দিই, আনসারটা হচ্ছে আসাম রাজ্যে এই বন্যা প্রতিরোধী ধানের বীজের চাষ শুরু হয়েছে। গোলাঘাট ডিস্ট্রিক্টের, আসামের যে গোলাঘাট ডিস্ট্রিক্ট আছে সেখানকার প্রায় 1,500 কৃষক এই ধরনের ধান চাষ শুরু করেছে। এই যে বন্যা প্রতিরোধী ধানের বীজগুলো রয়েছে, 3 ধরনের ধানের বীজের চাষ হচ্ছে। 3 ধরনের বন্যা প্রতিরোধী ধানের বীজের চাষ হচ্ছে। একটা হচ্ছে রঞ্জিত সাব 1, একটা হচ্ছে স্বর্ণ সাব 1, আর একটা হচ্ছে বাহাদুর সাব 1। বাই দ্য ওয়ে এই কথাটার হচ্ছে সাবমার্জ মানে যেটা জলের তলাতেও থাকে আর কি, বা জলের তলায় ডুবে থাকে সাবমার্জ বলে। 1 মানে এটা হচ্ছে ফার্স্ট কাইন্ডের সিড আর কি।
সাবমার্জ মানে জলের তলায়, মানে বেসিক্যালি যে বন্যা প্রতিরোধী কথাটা বলছে এর মানে এরকম, বন্যা হলে কি হবে, ধরো বন্যার জলে যদি ধানটা ডুবেও যায় অনেক দিনও পর্যন্ত ঘাসটা পচবে না বা মরবে না, এটা একটা। দ্বিতীয়ত যদি মানে গাছটা মরেও যায় তাহলেও কি হবে, ধানের ওই যে গাছের গোড়া থেকে নতুন গাছ তৈরি হবে, ওই গাছটা মরে গেলে নতুন গাছ তৈরি হবে, যাতে কি হবে ফসলের লসটা অনেক কম হবে। বলে রাখি যে ধানটা হচ্ছে খারিফ শস্য, ধান খারিফ শস্য। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, কমেন্ট করে কয়েকটা রবি শস্যের নাম বলো। আচ্ছা, ভারতবর্ষে ধান চাষের বা ধানের বীজের উৎপাদন বা ধানের বীজের ডেভেলপমেন্ট বা রিসার্চ নিয়ে যে যে আমাদের যে অর্গানাইজেশনটা আছে তার নাম হচ্ছে ICAR, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ। কোথায় আছে এটা? নিউ দিল্লিতে। আর ওয়ার্ল্ডে যে অর্গানাইজেশনটা কাজ করে সেটা হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO, যেটা তৈরি হয়েছিল, FAO তৈরি হয়েছিল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, সেটা তৈরি হয়েছিল 1945-এ। হেডকোয়ার্টার কোথায়? রোমে। রোম কোথায়? ইটালিতে। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। হুইচ কোম্পানি উইল ইনভেস্ট $10 billion in India over the next 5 to 7 years with the aim of consolidating its position in the digital ecosystem of the world fifth largest economy? কোশ্চেনটা একটু বড়, আসলে বেশ কিছু ইনফরমেশন এখানে তুলে ধরার জন্য কোশ্চেনটা একটু বড় হয়ে গেছে। তাহলে এখানে কোশ্চেনটা জানতে চাইছে কোন কোম্পানিটা $10 billion ইন্ডিয়াতে ইনভেস্ট করবে আগামী 5-7 বছরের মধ্যে। সেখানে কি হবে, তাতে কী জন্য করবে? ডিজিটাল ইকোনমিটা ফ্লারিশ করছে, সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য $10 billion ইনভেস্ট করবে আগামী 5-7 বছরের মধ্যে। এখানে ভারতবর্ষের যে ফিফথ লার্জেস্ট ইকোনমি সেটাও বলে রেখেছি, ভারতবর্ষ ওয়ার্ল্ডে ফিফথ লার্জেস্ট ইকোনমি এখনকার কেস। বাই দ্য ওয়ে এর আনসারটা হচ্ছে গুগল। হ্যাঁ, রিসেন্টলি গুগল এটা বলেছে যে গুগল আমাদের ভারতবর্ষে $10 billion, $10 billion মানে হচ্ছে প্রায় 75,000 crore রুপিস, 75,000 কোটি টাকা। এত টাকা ইনভেস্ট করবে কোথায়? ভারতবর্ষে। কী জন্য? ভারতবর্ষের যে ডিজিটাল ইকোনমিটা ফ্লারিশ করছে সেখানে নিজেদের কন্ট্রিবিউট করার জন্য, বা বেসিক্যালি নিজেদের ব্যবসাটাকে জিইয়ে রাখার জন্য, যাতে পিছিয়ে না পড়ে। কি করবে তারা এখানে? গুগলের যে সিইও আছে সুন্দর পিচাই, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এরকম যে বেসিক্যালি ওটা AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড টেকনোলজিটাকে ডেভেলপ করবে। যেমন ইন্ডিয়ানতে ফ্লাড ফোরকাস্টিং সিস্টেমে AI এর ব্যবহার করবে, এডুকেশনে AI এর ব্যবহার, হেলথ সেক্টরে AI এর ব্যবহার, এইসব নিয়ে কাজ করবে। বাই দ্য ওয়ে এখানে গুগল সম্পর্কে কিছু জিনিস বলে রাখি। গুগলের যে ফাউন্ডার তারা হচ্ছেন লেরি পেজ আর সার্গে ব্রিন। আর গুগল হচ্ছে একটা ইউএসের কোম্পানি, হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া। আর গুগলের সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গুগলের একটা মাদার কোম্পানি আছে বা প্যারেন্ট কোম্পানি। গুগলের একটা প্যারেন্ট কোম্পানি আছে, মানে গুগল কোম্পানিটাকে যে কোম্পানিটা ওন করে আর কি, তার নাম হচ্ছে আলফাবেট আইএনসি। এবার এই আইএনসি কথাটার মানে অলরেডি আমরা আগের দিন পড়ে ফেলেছি, আগের ক্লাসগুলোতে পড়ে ফেলেছি। আইএনসি মানে হচ্ছে ইনকর্পোরেশন। ওকে, ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। The Indian Army is all set to acquire hand-launched, remote-controlled unmanned vehicle Raven and Spike Firefly loitering ammunition from which of the following countries? এই যে টার্মগুলো আছে, এই টার্মগুলো আগে বোঝার আগে কোশ্চেনটা একটা বাংলাটা দেখে নিই। বেসিক্যালি ইন্ডিয়ান আর্মি অ্যাকোয়ার করছে রিমোট কন্ট্রোল আনমেন্ড এরিয়াল ভেহিকেল, মানে ইউএভি বা ড্রোন বলতে পারো। কী কী ড্রোন নিচ্ছে? রেভেন, আর হচ্ছে এই স্পাইক ফায়ারফ্লাই অ্যামুনিশন। আর এই যে মাঝখানে আছে লয়টারিং, এই লয়টারিং শব্দটার মানে হচ্ছে ওয়েট করে থাকা, কোনো কাজ ছাড়া ওয়েট করে থাকা। মানে এই যে স্পাইক ফায়ারফ্লাই অ্যামুনিশন সিস্টেমটা আছে, এটা কি করবে? বেসিক্যালি এমনি হাওয়াতে উঠছে, বসে একটা জায়গায় দাঁড়িয়ে উঠছে ধরো, বা একটা জায়গায় উঠতে একটা জায়গায় ফিক্স হয়ে আছে, ওয়েট করছে কোনো একটা মুভমেন্ট হবে বা কিছু একটা সামনে দেখতে পাবে বা কিছু একটা ডিটেক্ট হবে, তার জন্য ওয়েট করছে। মানে একটা জায়গায় বেসিক্যালি লুকিয়ে একটা জায়গায় ওয়েট করা আর কি অনেকটা, বা পাহাড়ের পেছনে ধরো একটা জায়গায় মানে একটা জায়গায় সাবধানে উঠছে, সেখান থেকে নড়ছেও না চড়ছেও না, এটার মানে হচ্ছে লটারিং। ওকে, আর এই রেভেনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে RQ-11। এই দু রকমের বেসিক্যালি এই দু রকমের ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি ইন্ডিয়ান আর্মি কিনতে যাচ্ছে। ইউএভি কোশ্চেনটা এখানে কি? কোশ্চেনটা হচ্ছে কোন দুটো দেশ থেকে এই দুটো ইউএভি কিনছে।
আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আনসারটাই তোমাদের প্রথমে বলি। সেটা হচ্ছে রেভানটা কিনছে ইউএসএ থেকে, এই রেভান বা RQ-11টা কিনছে ইউএসএ থেকে। আর এই লয়টারিং মানে স্পাইক ফায়ারফ্লাই অ্যামুনিশন সিস্টেমটা কিনছে ইসরায়েল থেকে। তাহলে আনসারটা হয়ে গেল আমার ইউএসএ অ্যান্ড ইসরায়েল। এবার ইন্ডিয়ান আর্মি থেকে যে নিউজগুলো মিডিয়াতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেভেন মোটামুটি এই রেভেনটা কিনছে 200খানা, আর ওই স্পাইক ফায়ারফ্লাই মানে ইসরায়েল থেকে কতগুলো কিনছে সেটার এখনও কোনো ফিক্সড হিসেব নেই। এখানে ছবিতে দেখতে পাচ্ছ রেভেনকে ছবিতে দেখতে পাচ্ছ, এরমভাবে হাত দিয়ে ওড়ায়, মানে হাত দিয়ে এরমভাবে ছুঁড়ে ওড়ায়। রেভেন মোটামুটি 10 কিলোমিটার অবধি 10 কিলোমিটার রেডিয়াসে উঠতে পারে, আর মাটি থেকে 500 ফুট উঁচু অবধি উঠতে পারে, ঠিক আছে। আর এই ফায়ারফ্লাইটা এবার ছবিটা দেখো, ফায়ারফ্লাইটা স্পাইক ফায়ারফ্লাই অ্যামুনিশন সিস্টেম যেটা, এটা দেখো এই এরকম দেখতে, এরকমভাবে দুটো সেট পাখা আছে দেখো, একটা জায়গায় বেসিক্যালি ফিক্স হয়ে উঠতে পারে, মানে বেসিক্যালি ওয়েট করতে পারে কোনো কিছু ডিটেক্ট হওয়ার জন্য। যখনই কিছু ডিটেক্ট করতে পারবে তখনই তারপর সেটাকে ইনভেস্টিগেট করার জন্য ওটাকে কাজে লাগানো যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও। আর যদি তোমাদের এই ভিডিওগুলোর PDF দরকার হয়, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে, দ্য ম্যাথ ম্যানিয়া সার্চ করবে, সেখানে যে চ্যানেলটা আসবে সেটাকে জয়েন করে নেবে। আমরা প্রত্যেকটা ভিডিওর PDFগুলো দ্য ম্যাথ ম্যানিয়া টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই।